আমার কাছে একটা টাইম মেশিন, অবশ্যই আমার কাছে একটা টাইম মেশিন আছে। আদারওয়াইজ আমি কিভাবে ফিউচারে ভ্রমণ করে কোনো একটা সিনেমার কাহিনী জেনে আবার অতীতে যে সেইটাকে আমি কিভাবে ডিক্লেয়ার করি। তো খুবই অদ্ভুত লাগে, ইন্টারেস্টিং লাগে আমার যে অনলাইনে যে কনভারসেশনগুলো আসে, প্রত্যেকটা জিনিস না আমাকে ইন্সপায়ার করে। কেন ইন্সপায়ার করে জানেন? এই যে মানুষের আগ্রহ, এই যে একটা সিনেমার প্রতি মানুষের ভালোবাসা, সে জানতে চায়, সে কোথাও না কোথাও কানেক্ট করতে চায়, এইটা আমার ভালো লাগে। কিন্তু বাস্তবিক অর্থে যেহেতু ফিউচারে ভ্রমণ করা সম্ভব না, কাজেই আমরা যে সময় দম সিনেমার ঘোষণা দিয়েছি তারও অনেক আগে থেকে আসলে এই সিনেমার কাহিনী তৈরি করা। একটু আগে তো আমি আসলে ওই গল্প দিয়েই শুরু করেছি। আর এর পরবর্তীতে যদি বলি যে সিগনেচার মার্ক ভিজুয়াল যেগুলো, এখন ধরেন ঢাকা শহরের শাপলা চত্বর অনেক বাংলা সিনেমায় দেখছেন না, যে ঢাকা শহরে আসলেই শাপলা চত্বর দেখা যায়। এখন সব সিনেমা কি সব সিনেমার নকল? এখন সমস্ত মরুভূমি দেখতে একরকম হবে, নদী দেখতে কাছাকাছি হবে, আকাশ দেখতে একই রকম হবে। অনেক সিনেমায় আকাশ আছে, তাহলে একটা সিনেমার একটা সিনেমার কি নকল? তো ওই জায়গা থেকে আসলে সিনেমা না দেখে না কোনো কিছু বলাটা ঠিক না। জনরা ওয়াইজ কিন্তু অনেক কিছু ম্যাচ করে যাবে। যে ধরেন একটা ফ্যামিলি ড্রামার কিছু বিষয় থাকে একই রকম, একটা সার্ভাইভাল ড্রামার বিষয় থেকে একই রকম, একটা থ্রিলারের কিছু বেসিক জায়গাগুলো থাকে। তো জনরা ফিল্মের অনেক জিনিস থাকে, সেটা ওই জনরাকে ডিফাইন করে। তো এটার জন্য ওই চিন্তাটা থেকে আসলে আমাদের মনে হয় একটু বের হয়ে আসা উচিত। আমরা আসলে ভালো সিনেমা হলে সেটা যদি আমাকে কানেক্ট করে, সেটার সাথে আসলে থাকা উচিত, পজিটিভলি রেসপন্স করা উচিত। আমি প্রতিবার ঈদ করতে আমার গ্রামের বাড়ি যাই, আমার আব্বা আম্মা ওখানে থাকেন। তো প্রতিবার যেটা হয় যে পত্রিকাগুলোর যে ঈদ সংখ্যা বের হয়, এই ঈদ সংখ্যাগুলো আমার বাবার জন্য নিয়ে যাই পড়ার জন্য। তো প্রথম আলোর ঈদ সংখ্যা 2023। তো আমি আমার বাসার রুফটপে বসে বসে এটা পড়ছিলাম, ওটা নিয়ে গেছিলাম বাবার জন্য। তো একটা গল্প পড়তে পড়তে আমি ওই সময় হঠাৎ আমার কি একটা অদ্ভুত, তখন আমি অন্য সিনেমার গল্প অলরেডি আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে অনেক বছর পর সিনেমা বানাবো। কিন্তু এই গল্পটা পড়ার পরে হঠাৎ করে দেখলাম যে আমার অনেক কান্না পাচ্ছে। ওই সময় আমার মনে হলো যে এইটা আসলে আমি করতে চাই। আমি প্রথম ফোনটা আমি আসলে আমার প্রিয় বন্ধু সহকর্মী জাভেদ সুলতান পিয়াসকে দিয়েছিলাম। আমি বলেছিলাম এরকম একটা গল্প, খুব ইন্সপায়ার্ড হয়েছি। দেন ঈদ সংখ্যার সম্পাদক সাজ্জাদ ভাইকে বলেছিলাম। তো এই যে একটা, আপনারা জানেন, একটা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, একটা চরিত্রের উপরে বেস করে এই গল্পটা পাবলিশড হয়েছিল, রিয়াদ লিখেছিল। তো এই চরিত্রের সাথে যখন আমি মিশি, এবং সেটা একটা দীর্ঘদিনের জার্নি ছিল, খুবই অদ্ভুত একটা অনুভূতির, মানে এটা আমার নিজের ইন্সপিরেশনের জন্য। মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, আমরা জানি, মানুষ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে, কিন্তু একটা মানুষের মানসিক শক্তি কত বিচিত্র এবং কত স্ট্রং হতে পারে, কত দমদার হতে পারে, যে সেখান থেকে আসলে মানুষ বেঁচে ফিরে। এটা আমার নিজের পার্সোনাল জার্নির সাথে খুব অ্যাটাচড হয়ে যায়, কারণ আমাদের সবার জীবনে স্ট্রাগল আছে, আমরা জানি, সেখান থেকে আমরা কীভাবে বের হয়ে আসি। তো উনার সাথে আমার বাসায় আমরা দীর্ঘদিন আলাপ করেছি। উনি যখন আমাকে সামনাসামনি গল্প বলছিলেন, তখন বারবার উনি কাঁদছিলেন এবং গল্প বলছিলেন, এবং ওই সময়টা আমার জন্য আমার বারবার মনে পড়ে। যতবার স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছি ততবার এটা মনে পড়ে। এরপরে সত্যিকার অর্থে খুবই অদ্ভুত বিষয়, উনি একটা ডায়েরি গিফট করেন। উনার ওইখান থেকে আসলে এই ডায়েরিটা একটা বড় সূত্রপাত। এই ডায়েরির ভিতরে অনেক কিছু লেখা থাকে, সেটা সব কিছু ডেফিনেটলি ফিল্মে আসবে না, কারণ আমরা আসলে ইন্সপায়ার্ড হয়ে একটা চলচ্চিত্রের গল্প লিখি। এরপরে তো আসলে একটা সিনেমা ভাবলে হয় না, সিনেমা বানাতে হয়, অর্থলগ্নি করতে হয়, সাপোর্ট লাগে। তো আপনারা জানেন আলফাই, এসবিএফ এবং চরকির কোলাবোরেশন অনেক সাকসেসফুল ফিল্ম বিগত কয়েক বছরে দেখেছেন আপনারা। তো স্বাভাবিকভাবেই আমাদের প্রিয় প্রযোজক, তাকে আমরা বলি শাহরিয়ার শাকিল, শাকিল ভাইকে বলার পরে এই গল্প উনি শুরুতেই যে একটা অসাধারণ ব্যাপার, এবং অন্য অন্য প্রডিউসারের কাছে যে যখন আমি গল্প পিচ করি, তারাও খুব মানে আমাকে ইন্সপায়ার করে যে এরকম গল্প তো শুনি নাই। তো এইটাই হচ্ছে যে দমের জার্নির শুরুটা, এবং সবাই আস্তে আস্তে একাত্ম হওয়া শুরু করে।